আমার তো তা একদমই তা মনে হয় না। আবার কেন যেন মনে হয় উনি খুব পজেসিভ। আর হয়তো উনিও ওনার মায়ের মতো এসব গান বাজনা পছন্দ করেন না। যদি আমি বলার পর উনি না করে দেন, তখন তখন কি হবে? তখন তো আবার আরো কষ্ট লাগবে। তার চেয়ে না বলাই ভালো। আমার মনে হচ্ছে না এমন কিছু হবে। তুই বলেই দেখ না। আমি শিওর ভাইয়া তোকে বুঝবেন। একবার বলে দেখ। মেহুল খানিক ভেবে বলল, আচ্ছা, আমি বলবো ওনাকে। আর উনি যদি আমার গান গাওয়াটা সাপোর্ট করেন, তাহলে আমিও এই বিয়েটাকে খুশি খুশি মেনে নিব। আর যদি সাপোর্ট না করেন, তবে আমি ওই বিয়ে মানব না, না ওনাকে কখনো স্বামী হিসেবে মানব। রিতা তাকে আশ্বাস দিয়ে বলল। মানবেন। তুই কোনো চিন্তা করিস না, ভাইয়া ঠিক মানবেন। খাওয়া দাওয়া শেষ করে মেহুল তার রুমে যায়। মনটা খুব উসখুস করছে। রাবিরকে কি বলা উচিত সবকিছু? যদি উনিও ওনার মায়ের মতো কড়া কথা শুনিয়ে দেন তখন? কিন্তু এভাবে নিজের জীবনকে বোঝা বানিয়ে তো চলা যায় না। সবাই জীবনে কিছু করতে চায়, পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে চায়। মেহুলও তাই চায়। কিন্তু রাবির যদি তার পাশে না থাকে, তবে তো তার সব স্বপ্ন ধুলোই মিশে যাবে। কিভাবে গায়িকা হবে সে? কিভাবে নিজের একটা কেরিয়ার বানাবে? এইসব চিন্তায় চিন্তায় মেহুলের ঘুম উবে যাচ্ছে যেন। সে হতাশ হয়ে আকাশের দিকে চেয়ে আছে। আকাশটাও আজ একা। বাইরে থমথমে পরিবেশ, বাতাস বইছে খুব। মেহুলের সেই বাতাসে আরাম লাগলেও মনে শান্তি পাচ্ছে না সে। রাবিরকে একবার কল দেবে, আবার ভাবে। না থাক, যদি উনি না মানেন। মেহুল দীর্ঘশ্বাস ফেলেই রুমে ফিরে আসে। এসে দেখে তার ফোন বাজছে। সে বুঝে যায় এটা রাবির ছাড়া আর কেউ না। সে খুশি হয়ে দ্রুত ফোনটা রিসিভ করে। তারপর নিজেকে শান্ত করে বলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খাওয়া দাওয়া হয়েছে? জি, আপনার? জি, হয়েছে। মেহুল নিজেকে প্রস্তুত করছে কথাগুলো বলার জন্য। রাবির মাঝ দিয়ে বলে, আচ্ছা, তাহলে শুয়ে পড়ুন। কাল তো আবার ক্লাস আছে, সকালে উঠতে হবে। না, শুনুন, আমার আপনার সাথে একটু কথা আছে। হ্যাঁ, বলুন। আচ্ছা, একটু দেখা করা যায় না? আমি আসলে এই কথাগুলো সরাসরি দেখা করে বলতে চাইছি। আপনি কি কাল ফ্রি আছেন? রাবির কিছুক্ষণ ভেবে বলল, ক্লাস শেষে আমি নিতে আসবো, তখন না হয় কথা হবে। আচ্ছা, আরেকটা কথা, দয়া করে ভার্সিটির ভেতরে আসবেন না, গেটের সামনে দাঁড়ালেই হবে। রাবির মৃদু হেসে বলল, কেন, নেতা সাহেবের বউ বলে লজ্জা পান? জি, আপনার জন্য সবাই আমার দিকে হা করে তাকিয়ে থাকে, মনে হয় আমি কোনো ভিন গ্রহের প্রাণী। সেটাই তো ভালো। সবাই আপনাকে আলাদা চোখে দেখবে, নেতার বউ হিসেবে চিনবে। তাতে আমিও একটু নিশ্চিন্তে থাকতে পারবো। অন্তত আমার ওয়াইফের দিকে নজর দেওয়ার আগে সবাই একবার হলেও ভাববে কার ওয়াইফের দিকে নজর দিচ্ছে। মেহুল বড় করে নিঃশ্বাস ফেলে, বলে, আমার নিজেরও একটা পরিচয় আছে, আর আমি আমার নিজের পরিচয়ে পরিচিত হতে স্বাচ্ছন্দ্য বোধ করি। নিজের পরিচয়ে বেঁচে থাকা দারুণ ব্যাপার, তাই বলে স্বামীর পরিচয়কে অগ্রাহ্য করা কোনো শিক্ষিত ব্যক্তির কাজ নয়। মেহুল সময় নিয়ে বলল, এখন তো আর চাইলেও আমি আপনার পরিচয়কে অগ্রাহ্য করতে পারবো না। সঙ্গে আপনি আমার অস্তিত্বের সঙ্গে মিশে গিয়েছেন, যেটা মুছে ফেলা অসম্ভব। রাবিরের মনে ক্রুদ্ধ প্রশান্তি জাগে। সে মিহি সুরে বলে, আর আমি বেঁচে থাকতে এই অস্তিত্ব কেউ মুছতেও পারবে না। আপনি নিশ্চিন্তে থাকুন। রাবির খান তার ওয়াইফকে আগলে রাখতে জানে। এখন আর যাই হয়ে যাক না কেন, সে তার ওয়াইফকে এক মুহূর্তের জন্য নিজের থেকে আলাদা করবে না। ইনফ্যাক্ট তার ওয়াইফ চাইলেও না। মেহুল ঢোক গিলে কথার বিপরীতে আর কিছু বলে না। রাবির বলে, কালকে তাহলে দেখা হচ্ছে, রাখছি। আল্লাহ হাফেজ। ক্লাস শেষ করে নিচে নামতে রাবিরের গাড়ি দেখে মেহুলের চোখ মুখ কুঁচকে যায়। মানে লোকটাকে যেটা না করা হবে উনি সেটা আরো বেশি করে করবেন। মেহুল সিঁড়ি বেয়ে নেমে এক্ষণে দাঁড়ায়। রাবিরের সঙ্গে তার দুজন স্যার কথা বলছেন। মেহুল এখন ভুলেও তাদের সামনে যাবে না। রিতা বলল, কি হলো, চল। না, দেখছিস না স্যাররা দাঁড়িয়ে আছেন, আমি ভুলেও ওনাদের সামনে যাব না। কেন যাবি না? স্যাররা তোকে আবার নতুন পরিচয়ে চিনবেন। সেটা তো ভালোই হয়, চল। আরে তুই যা তো, আমি যাব না এখন। রিতা মেহুলকে রেখে রাবিরদের সামনে গিয়ে দাঁড়ায়। সালাম দিয়ে বলে, ভাইয়া, ওই যে মেহুল। মেহুল রাগে গজ গজ করতে থাকে।
রাবির মেহুলের দিকে চেয়ে তাকে ডাকে। মেহুলের এই মুহূর্তে ইচ্ছে করছে রিতাকে চিবিয়ে খেয়ে ফেলতে। সে চোখ মুখ খিচে পা বাড়িয়ে রাবিরের সামনে এসে দাঁড়ায়, স্যারদের সালাম দেয়। একজন স্যার সালামের জবাব দিয়ে বললেন, মেহুল, আপনি যে রাবির সাহেবের ওয়াইফ আমরা তো জানতামই না। এখন জেনে অবশ্যই খুব ভালো লাগছে যে আমাদের মেয়ে ভালো একজন জীবনসঙ্গী পেয়েছে। মেহুল না পারতে হাসে, বলে, জি স্যার, দোয়া করবেন। স্যাররা আর কথা বাড়ালো না। ওনারা চলে যাওয়ার পর রাবির বলল, চলুন। মেহুল শক্ত গলায় বলল, আপনাকে না এত ভিতরে আসতে বারণ করেছি, কেন এসছেন? রাবির তার দিকে চেয়ে বলল, আমার যেটা ঠিক মনে হয়েছে সেটাই করেছি, আর ভবিষ্যতেও তাই করব। চলুন। মেহুল নাকের পাল্লা ফুলিয়ে নিঃশ্বাস ফেলে। এই লোকটাকে কিছু বলেও লাভ নেই, অসহ্য একটা। মেহুল গিয়ে পেছনে বসতে রাবির বলল, প্রথম দিন পেছনে বসেছিলেন বলে কিছু বলিনি, তবে একটা কথা জেনে রাখা ভালো, যখন আপনার হাজবেন্ড গাড়ি ড্রাইভ করবেন তখন আপনার উচিত তার পাশের সিটে এসে বসা। এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ শিক্ষা, সেটা নিশ্চয়ই আপনি জানেন। মেহুল দীর্ঘশ্বাস ফেলে দরজা খুলে গাড়ি থেকে বের হয়। তারপর সামনের দরজা খুলে রাবিরের পাশের সিটে গিয়ে বসে। রাবির খানিক চুপ থেকে বলে, ধন্যবাদ। কি খাবেন? কফি? এই ভর দুপুরে কেউ রেস্টুরেন্টে এসে কফি খায় না, খাবার অর্ডার দিন। মেহুল মেনু কার্ডটা রাবিরের দিকে এগিয়ে দিয়ে বলল। তাহলে আপনিই অর্ডার করুন। রাবির মেনু কার্ডটা নিয়ে ওয়েটারকে দেখে খাবারের অর্ডার দেয়। তারপর সে চেয়ারে হেলান বসে। মেহুলের দিকে চেয়ে বলে, এবার বলুন কি বলবেন। মেহুল রাবিরের দিকে কিছুক্ষণ চেয়ে থেকে বলল, আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, হুম। আপনি কি একটু নর্মাল ড্রেস আপে আসতে পারেন না? রাবির ভ্রুকুচকে তাকায়, বলে, কেন? আমার এই ড্রেস আপে কি সমস্যা? এই যে সারাক্ষণ এমন একটা সাদা পাঞ্জাবি গায়ে দিয়ে নেতা সেজে সেজে ঘোরেন, আপনার বিরক্ত লাগে না? একটু তো ক্যাজুয়াল ভাবেও আসতে পারেন। সব সময় এমন নেতা সেজে ঘুরলে ভালো লাগে? রাবির স্মিত হাসে, বলে, আমাকে আপনার ক্যাজুয়াল লুকে দেখার ইচ্ছে, সেটা আগে বললেই পারতেন। মোটেও তা না, আপনাকে আমি কোনো লুকেই দেখতে চাই না। ইনফ্যাক্ট আমি আপনাকে দেখতেই চাই না। নেহাত এখন আমাকে ওই কথাগুলো বলতে হবে তাই এসছি, না হলে জীবনেও আসতাম না। জি, বুঝেছি। এবার তাহলে ওই কথাগুলো বলে ফেলুন। মেহুল গভীর নিঃশ্বাস নেয়, নিজেকে ধাতস্থ করে, জিভ দিয়ে শুকনো ঠোঁট ভিজিয়ে বলে, আপনি জানেন এই বিয়েতে আমার মত ছিল না, তাও আমি মা বাবার কথা ভেবে বিয়ে করেছি। ঠিক আছে, বিয়ে যখন হয়েছে সেটা আমাকে মেনেও নিতে হবে, আমি জানি। কিন্তু আমার তো খারাপ লাগছে অন্য জায়গায়। আপনার মা আমাকে যেসব শর্ত দিয়েছেন ওই সব শর্ত মানা আমার পক্ষে সম্ভব না। আপনি তো ভালো মানুষ, সবাই বলে, তাই আপনাকে বলছি। আপনি নিশ্চয়ই আমাকে বুঝবেন, তাই প্লিজ আপনি আমায় সাহায্য করুন। আপনার সমস্যার কথা আপনি খুলে বলুন, এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে বললে বুঝবো কি করে? বলছি, আসলে আমি গানটাকে খুব ভালোবাসি। ছোটবেলা থেকেই গান গাই। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব জায়গাতেই সবাই আমাকে এই গানের মাধ্যমেই চিনতো এবং এখনো চেনে। আমি এই গানটাকে কোনো মতেই ছাড়তে পারবো না। কিন্তু আপনার মা বলেছেন আমি যেন আর গান না করি, যেটাকে আমি ক্যারিয়ার হিসেবে নিতে চেয়েছি, আমার স্বপ্ন বানিয়ে। উনি সেই জিনিসটাকেই আমার কাছ থেকে কেড়ে নিতে চাইছেন। এখন আপনিই বলুন আমি কি করব? রাবির জবাব দেওয়ার আগেই সেখানে ওয়েটার খাবার নিয়ে চলে আসেন। তাই সে থেমে যায়। খাবার রেখে ওয়েটার আবার চলে যায়। রাবির বলে, নিন, শুরু করুন। হ্যাঁ, কিন্তু আপনি আগে কিছু বলুন। রাবির 1 চামচ ফ্রাইড রাইস মুখে পুরে বলে। খাবারটা ভালো, খেয়ে দেখুন। মেহুল বিরক্ত হলো, বলল, খাবো তো, আগে আপনি আমার কথা জবাব দিন। রাবির আরো 2 চামচ খেলো। মেহুল বিরক্ত হয়ে বসে রইল আর জবাবের আশায়। রাবির 1 ঢোক পানি খেলো। অতঃপর সে মেহুলের দিকে চেয়ে স্বাভাবিক গলায় বলল, আপনি না বললেন, আচ্ছা, আপনি না বললেন আপনার মা আপনাকে আগেই বলে দিয়েছেন, সেখানে আর আমি কি বলবো? মেহুলের বুকের ভেতর তখন ধক করে উঠল। সে টেবিলের উপর 2 হাত রেখে এগিয়ে এসে বলল, আপনার মা তো নিষেধ করেছেন, আপনিও কি তবে আপনার মায়ের সাথে একমত? রাবি ঠোঁট গুজে
কিছুক্ষণ মিহুলের দিকে চেয়ে রইল। মিহুলের চোখে মুখে প্রচণ্ড অস্থিরতা ছেয়ে পড়েছে। ক্রমে ক্রমে বিরক্তির মাত্রাও বাড়ছে তার। লোকটা একটা কথা বলতে এত সময় কেন নিচ্ছে? রাবির ভেবে বলল, আপনি কি চান? আমি গান গাইতে চাই, বড় গায়িকা হতে চাই। কিসের জন্য? মিহুল কপাল কুঁচকে বলে, কিসের জন্য মানে? দেখুন, সব কিছুরই তো একটা উদ্দেশ্য থাকে। আপনার গায়িকা হওয়ার পেছনেও নিশ্চয়ই একটা উদ্দেশ্য আছে। আমি সেই উদ্দেশ্যটাই জানতে চাইছি। স্বাভাবিক ব্যাপার, আমি গান ভালোবাসি তাই গায়িকা হতে চাই। শুধুমাত্র গান ভালোবাসেন বলেই গায়িকা হতে চান, নাকি গায়িকা হলে আপনার নাম যশ খ্যাতি পাবেন বলে গায়িকা হতে চান? ভালো গান গাইতে পারলে এগুলো তো এমনিতেই পাবো। হ্যাঁ, সেটাই। তেমনি আপনি আমার ওয়াইফ বলেও এই জিনিসগুলো এমনিতেই পাবেন। আপনাকে তার জন্য আলাদা করে কষ্ট করতে হবে না। মিহুল চোখ মুখ কুঁচকে বলে, আপনি কি বলতে চাইছেন? আমি কেবল নাম যশ আর খ্যাতির জন্য গায়িকা হতে চাই? গায়িকা হওয়া আমার স্বপ্ন। আমি কেবল নিজের স্বপ্ন পূরণ করতে চাই, ভালো গায়িকা হতে চাই। তারপর যদি এই জিনিসগুলো আমি নাও পাই তাতেও আমার কিচ্ছু যায় আসে না। আপনি ভুল ভাবছেন। ঠিক আছে, বুঝলাম। এখন খেয়ে নিন, খাবার ঠান্ডা হচ্ছে। রাবিরের আচরণে মিহুলের মাথা গরম হলেও নিজেকে সে যথেষ্ট শান্ত রাখার চেষ্টা করেছে। তাই সে ঘন ঘন নিঃশ্বাস ফেলে নিজেকে শান্ত করে। রাবিরের দিকে চেয়ে নরম গলায় বলল, আমি এখানে আপনার সাথে খেতে আসিনি, আমার স্বপ্নের কথাগুলো বলতে এসেছি। আপনি কেন আমার কথায় গুরুত্ব দিচ্ছেন না? রাবির পাঞ্জাবি প্রথম বোতামটা খুলে পেছনের দিকে ঠেলে দেয়। রেস্টুরেন্টে এসি চললেও তার যে বেশ গরম লাগছে সেটা তাকে দেখে বোঝা যাচ্ছে। অতঃপর সে মেহুলের দিকে চাইল, কোমল স্বরে বলল, আমার মা যা অপছন্দ করেন না, আজ পর্যন্ত তা কোনো কিছুই আমি করিনি। মাকে আমি প্রচণ্ড সম্মান করি, আর তারপর সেই সম্মানিত স্থানে আমি আপনাকে বসিয়েছি। তাই আপনাকেও আমি কষ্ট দিতে পারবো না। আমি মায়ের সাথে কথা বলবো, আপনি নিশ্চিন্তে থাকুন। মেহুলের মন নিমিষেই খুশিতে ঝলমলিয়ে ওঠে। সে আনন্দে আত্মহারা হয়ে বলে, সত্যি? হুম, সত্যি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আর সরিও, হ্যাঁ, আগের খারাপ ব্যবহারগুলোর জন্য। শুনুন, শুধু কথা না, মাকে একদম আহ, রাজি করাবেন। আমি জানি মা আপনার কথা জীবনেও ফেলতে পারবেন না। হুম, আই হোপ সো। কি রে, না খেয়ে শুয়ে আছিস কেন? মা, আমি খেয়ে এসেছি। কোথা থেকে খেয়ে এসেছিস? তোমাদের জামাইয়ের সাথে রেস্টুরেন্ট থেকে খেয়ে এসেছি। রামিনা বেগমের চোখ মুখ পাল্টে গেল। তিনি খুশি হয়ে বললেন, সত্যি? হ্যাঁ মা, সত্যি। রামিনা বেগম বেশ শান্তি পেলেন যেন। মেয়েটা আস্তে আস্তে সম্পর্কটা মেনে নিচ্ছে। তিনি বললেন, আচ্ছা, তাহলে তুই এখন রেস্ট নে, আমি যাই। রামিনা বেগম বেরিয়ে যাওয়ার পর মিহুল রিতাকে কল করে। ওকে সব খুলে বলার পর রিতা বলল, দেখেছিস, আমি বলেছি না ভাইয়া সব কিছু মেনে নেবেন। হ্যাঁ, এখন দোয়া করো ওনার মাও যেন মেনে নেয়। নেবেন নেবেন, ভাইয়া একটু বুঝিয়ে বললেই উনি সব মেনে নেবেন। বৃদ্ধ লোকটা কাঁদতে কাঁদতে রাবিরের সামনে এসে বসলো। রাবির ফাইল সরিয়ে ওনার দিকে চেয়ে বলল, কি হয়েছে? বাবা, বাবা, ওই কালাম দোকানটা আমার দিতেছে না। ওর মাল দোকান থেকে এখনো বাইর করে নাই। আমি কেমনে দোকানে বসতাম কন? আপনি কিছু একটা করেন না বাবা। রাবি রাগে গজ গজ করতে থাকে। সে ইশারায় একজনকে ডাকে, বলে, পুলিশকে কল দিয়ে আসতে বলো। ব্যাটাকে আর এত সহজে ছাড়া যাবে না। যা শুরু করেছে জেলে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই দেখছি। ঠিক আছে স্যার, আমি এক্ষুনি পুলিশকে সব জানাচ্ছি। মাগরিবের আজান হয়েছে অনেকক্ষণ আগে। মিহুলের ঘুম এখনো ভাঙেনি। ঘড়িতে তখন 7:10। তার ফোনটা তখন বেজে ওঠে। ঘুমের ঘোরে ফোনের এই শব্দটা মারাত্মক রকমের বিকট লাগে তার কাছে। ফোনটা হাতড়ে বের করে রিসিভ করে। দেখে উনি কে কল দিয়েছে। সোজা কানে নিয়ে ঘুম ঘুম গলায় বলে, হ্যালো। কেমন আছো মেহুল মা? মার সম্বোধন শুনে খানিকটা ভরকে যায় সে। তাকে এমন মা বলে কেবল তার বাবাই ডাকে, কিন্তু এটা তো মহিলার কণ্ঠস্বর। ইনি কে? মেহুল ঘুমের ঘোরেই বলল,
কে আপনি? ওমা, চিনতে পারোনি? আমি তোমার শাশুড়ি, রাবিরের মা। মেহুল এক লাফে উঠে বসে, অস্থির হয়ে বলে, আসসালামু আলাইকুম মা। আসলে আপনার নাম্বারটা সেভ ছিল না, তাই চিনতে পারিনি। কিছু মনে করবেন না, আমি আসলে আচ্ছা আচ্ছা, হয়েছে। তুমি ঘুমাচ্ছিলে, আমি বুঝতে পেরেছি। এত অস্থির হতে হবে না। তা মা, ভালো আছে তো? জি, আমি খুব ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ মা, আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। সকালে তোমার মা বাবার সাথে আমার কথা হয়েছিল। তুমি তখন ভার্সিটিতে ছিলে বলে আর কথা বলা হয়নি, তাই ভাবলাম এখন একটু কল দিয়ে খোঁজ নেই। মেহুল হেসে হেসে বলে,